আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো শুরু করি আজকের ক্লাস। বায়োলজি A+ চ্যালেঞ্জের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, অধ্যায় 14 জীব প্রযুক্তি এর 2 নম্বর ক্লাস, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুরু করার আগে আমরা একটু এর গভীরটা আগে বুঝে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি। আচ্ছা, তো এখন দেখো, ইঞ্জিনিয়ারিং তো আমরা সবাই বুঝি ইঞ্জিনিয়ারিং কী জিনিস। ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কোনো জিনিস ডিজাইন করা বা যে কোনো জিনিস তৈরি করা, এটাই হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং। চেঞ্জ হ্যান ত্যান সব কিছুই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে। তো আমরা যখন জিনে ইঞ্জিনিয়ারিং করব, সেটাই হবে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আসলে এর কনসেপ্টটা কোত্থেকে আসছে দেখো, আমাদের বিভিন্ন আমাদের হাতে হাতে রয়েছে, সবার কাছে ফোন রয়েছে, মোবাইল ফোন। আবার অনেকে এখন ক্লাস করছে কম্পিউটারে। তো যে যেখান থেকেই করো না কেন, সবগুলো ডিভাইসকে কিন্তু আসলে প্রোগ্রাম করা যায়। দেখো, এই কম্পিউটারকেও অনেকগুলো সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করা যায়, আবার এটাও সফটওয়্যার দিয়ে, অর্থাৎ মোবাইলের অ্যাপ তোমরা জানো, প্লে স্টোর অনেক ধরনের অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলো দিয়ে কিন্তু এটা প্রোগ্রাম করা যায়, বিভিন্ন ধরনের কাজ করা যায়। এবং তুমি এই ডিভাইসটার ব্যবহার কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করতে পারো। তো এইখান থেকেই প্রথম আসলে এই জিনিসটার উৎপত্তি, যে একটা এরকম ডিভাইসকে বিভিন্নভাবে চেঞ্জ করা যাচ্ছে, তার কাজ চেঞ্জ করা যাচ্ছে, ইভেন অনেক কিছুই চেঞ্জ করা যাচ্ছে। তো এইটা কি মানুষের সম্ভব, কিংবা অন্য কোনো জীবে কি এটা সম্ভব যে আমরা এর কিছু কোডিং চেঞ্জ করবো? যেমন এখানে প্রোগ্রামিং করে কিছু কোড তৈরি করে বা কোড চেঞ্জ করে নতুন কিছু কাজ করানো যাচ্ছে, ঠিক এরকমভাবে কি মানুষও এটা সম্ভব, কিংবা এটা কোনো জীবেও কি সম্ভব? তো এখন প্রোগ্রাম যখন এখানে করা হয়েছিল, তখন আসলে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা প্রোগ্রাম করতে হয়। তো সেই জায়গাতে প্রোগ্রামে কোড লেখার জন্য একটা জায়গা থাকে, সেই জায়গাতে গিয়ে কোড লিখে আসতে হয়। তো মানুষেও ঠিক সেই রকম আসলে কোড লেখা রয়েছে, এবং কোডগুলো আমাদের সৃষ্টিকর্তা একটা বিশেষ জায়গার ভিতর ঢুকিয়ে রেখেছেন। এবং সেই জায়গাটা হচ্ছে, তোমরা জানো, কোষ হচ্ছে মোটামুটি গোলাকার আমাদের ক্ষেত্রে, এবং এর মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভেতর নিউক্লিওলাস, এবং এইখানে এই ক্রোমাটিন তন্তু থাকে। এবং এই ক্রোমাটিন তন্তুগুলোই হচ্ছে আসলে ক্রোমোজোম, এবং এর ভেতর যেটা থাকে তার নাম হচ্ছে ডিএনএ। আমরা আবার দেখবো, এটা সমস্যা নাই, জাস্ট ডিএনএ। এই ডিএনএর ভেতরেই আসলে সেই কোডগুলো করা থাকে। তো কোনোভাবে যদি আমরা এই কোডগুলোকে চেঞ্জ করতে পারি, তাহলেই আমাদের এই জীবের বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এই কোডে সব কিছু বৈশিষ্ট্য থাকে এবং এই কোড অনুযায়ী সব কিছু অপারেটিং হয়, তাই এই কোড চেঞ্জ মানে হচ্ছে বৈশিষ্ট্য চেঞ্জ। এইটাই হচ্ছে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এরকম জিন, আচ্ছা জিনটা একটু বলি, সেটা হচ্ছে, দেখো, আমাদের মানুষের বা যে কোনো জীবের অনেক কোটি কোটি বৈশিষ্ট্য, কিন্তু মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে মাত্র 23 জোড়া। আচ্ছা, 23 জোড়া কেন বলছি? কারণ হচ্ছে মোট 23 ধরনের ক্রোমোজোম রয়েছে। 1 থেকে 23 পর্যন্ত নাম্বারিং করা হয় এদেরকে সাইজের ভিত্তিতে। 1 নম্বর ক্রোমোজোমটা রয়েছে 2টা, 23 নম্বর ক্রোমোজোমটাও 2টা। তেমনি 2 নম্বর ক্রোমোজোম 2টা, 3 নম্বর ক্রোমোজোম 2টা, 4 নম্বর ক্রোমোজোম 2টা, সবগুলো এইরকম ডাবল ডাবল থাকে, এই জন্য আমরা বলি জোড়া। ওকে, 23 ধরনের আসলে ক্রোমোজোম থাকে। এখন ডাবল ডাবল কেন থাকে? কারণ হচ্ছে এর একটা ক্রোমোজোম আসে বাবা থেকে, এবং অপর ক্রোমোজোমটা আসে মা থেকে। যেহেতু 1 নম্বর ক্রোমোজোমটা একটা মা থেকে আসছে, একটা বাবা থেকে আসছে, দিয়ে আমাদের দেহে জোড়া বাঁধে, মানে জাইগোটে জোড়া বাঁধে। ওকে, মানে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটে এক এক জোড়া বাঁধে, দুই দুই জোড়া বাঁধে, তিন তিন জোড়া বাঁধে। এরকমভাবে 23 ধরনের ক্রোমোজোম, 23টা জোড়া বাঁধে। ওকে, এইরকমভাবে মোট 23 জোড়া ক্রোমোজোম বা 46টি ক্রোমোজোম। এবং এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ 23 ধরনের ক্রোমোজোমের মধ্যে আসলে আমাদের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো লেখা আছে, কোড করা আছে। এবং কোডগুলো করা আছে এরকমভাবে, এই ক্রোমোজোমের ভেতর রয়েছে ডিএনএ। আমাদের যেমন খাতার ভেতর অনেক পাতা রয়েছে, ঠিক সেরকম ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ। ওকে, এই যে ডিএনএ, এই ডিএনএর মধ্যে লেখা আছে কোডগুলো। আচ্ছা, এখন দেখাই। এই দেখো, এই হচ্ছে একটা প্রাণীকোষ। প্রাণীকোষের মধ্যে এই হচ্ছে ক্রোমো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই যে অংশগুলো এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, যেটা আমাদের ক্রোমোজোম। এবং এইটাকে অনেক জুম করে দেখলে দেখা যাবে এরকম ডিএনএ রয়েছে। এটাই হচ্ছে আসলে আমাদের যেমন খাতার পাতা, ঠিক সেরকম সেই রকম জীবদেহে এইটাই হচ্ছে আসলে কোড, যে জায়গাতে লেখা থাকে সেই জায়গাটা। যে এখানে কোডগুলো কীরকমভাবে থাকে, এই যে ভেতরের যে অংশগুলো, এগুলোতে আসলে কোড থাকে। এই কোডগুলো হয় মোট 4 ধরনের। একটা হচ্ছে এ, মানে অ্যাডিনিন, জি ফর গুয়ানিন,
সি ফর সাইটোসিন এবং টি ফর থায়ামিন। তাহলে আমার সাথে একটু বলো, এ ফর অ্যাডিনিন, জি ফর গুয়ানিন, সি ফর সাইটোসিন এবং টি ফর থায়ামিন। এই 4 ধরনের বর্ণ রয়েছে। যেমন ইংরেজি বর্ণমালায় এ বি সি ডি ই এফ জি এইচ এরকমভাবে জেড পর্যন্ত মোট 26টা বর্ণ রয়েছে, এবং ইংরেজি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড তুমি যা ইচ্ছা তাই বলো, এই 26টা বর্ণ দিয়েই সব কিছু প্রকাশ করা যায়। ঠিক তেমনি জীবদেহে এই রকম মোট 4টা কোড রয়েছে। এই 4টা দিয়েই আসলে সমস্ত ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করা যায়, সমস্ত কিছু লিখে রাখা যায়। ওকে, এখন এই যে AGCT এর অবস্থান বুঝতে দেখো, মনে করো আমি যদি এখন লিখি বায়োলজি, তাহলে প্রথমে বি, তারপর আই, তারপর ও, তারপর এল ও, তারপর জি ওয়াই। দেখো বর্ণগুলোকে আমি এরকমভাবে সাজিয়েছি। এই বর্ণগুলো যদি অন্যভাবে সাজানো যায়, তো মনে করো এল এর পর ও দিছো, তারপর আই দিছো, তারপর জি দিয়েছো, তারপর ওয়াই দিয়েছো, তারপর বি দিয়েছো, তারপর আর কি থাকলো, আরেকটা ও থাকলো। দেখো কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এইটা কিন্তু আর বায়োলজিকে বলবে না। তাহলে দেখো এদের অবস্থানের চেঞ্জের জন্য কথাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি AGCT এদের ক্রমগুলো চেঞ্জ হওয়ার জন্য তাদের কথা অর্থাৎ কোডিংটাও চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখনও এই ধরনের কোডিং মানে AGCT ইউজ করে নতুনভাবে কোনো কোডিং তৈরি করা এখনও খুব একটা পসিবল হয়নি। তাই আমরা যেটা করি সেটা হচ্ছে এক জায়গা থেকে কোড নিয়ে আরেক জায়গায় বসাই দিই। সে কীরকম, মনে করো এই হচ্ছে একজনের ডিএনএ, এবং ডিএনএতে আমরা বলেছিলাম যে একটা ডিএনএতে লক্ষ লক্ষ কোটি কোটি বৈশিষ্ট্য থাকতে পারে, এবং সবগুলো কিন্তু AGCT দিয়ে কোড করা। এখন চিন্তা করলাম কি যে ডিএনএ তাহলে যেহেতু অনেকগুলো কোটি কোটি বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এক একটা অংশ এক একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, বা এক একটা বৈশিষ্ট্য এক একটা জায়গাতে কোড করা আছে। মনে করো ডিএনএর এই অংশটুকুতে একটা একটা বৈশিষ্ট্য কোড করা আছে, এখান থেকে এই পর্যন্ত আরেকটা বৈশিষ্ট্য কোড করা আছে, এরকমভাবে ক্রমান্বয়ে অনেকগুলো বৈশিষ্ট্য কোড করা রয়েছে। এখন এই যে এই অংশটুকুতে একটা বৈশিষ্ট্য কোড করা রয়েছে, এই রকম ডিএনএর একটা খণ্ডকে বলা হয় জিন, এবং আমরা চেঞ্জ করব এই জিনে। কথা বোঝা গেছে? তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে কি, জিনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই জায়গাতে আমরা ইঞ্জিনিয়ারিং করব। আচ্ছা, তো মনে করলাম দুঃখিত, মনে করলাম কি যে এই অংশটুকুর যে জিনটা, এই জিনটা অর্থাৎ একটা বৈশিষ্ট্য ধারণ করছে, এরকম জিনের খণ্ডকে বলছি জিন। এই জিনটা নির্ধারণ করে ওই জীবের উচ্চতা কত হবে সেটা। ওকে, এবং আমরা ধরে নিলাম কি যে এই জীবের উচ্চতা এইখানে কোড করে লেখা রয়েছে, এটা যথেষ্ট লম্বা হবে, এইরকম একটা কোড করা আছে। এবং এটা হচ্ছে আরেকটা ওই প্রজাতির জীব, এবং এইখানে আমরা এইখানে ওরকমভাবে উচ্চতার জিনটা খুঁজে বের করলাম। মনে করো সেই জিনটা হচ্ছে এতটুকু অংশ, এতটুকু, যেটা নির্ধারণ করছে এর উচ্চতা কত হবে সেটা। এবং এখানে লেখা আছে উচ্চতা হবে খাটো। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো তো, এইটার উচ্চতা লেখা আছে লম্বা, কোড যেহেতু যেভাবে থাকবে ঠিক সেই রকম বৈশিষ্ট্য হবে, তাহলে এটা অবশ্যই লম্বা হবে। এইটার কোডে লেখা আছে কি এই খাটো, তাহলে এটা অবশ্যই খাটো হবে। কিন্তু আমরা চাই এই জীবটাকে লম্বা বানাতে, আমাদের ইচ্ছা হচ্ছে কি এই জীবটাকে লম্বা বানাতে, অর্থাৎ রিকোয়ার্ড কন্ডিশনটা হচ্ছে জীবটাকে লম্বা বানাবো। আচ্ছা, কি করা যেতে পারে? আচ্ছা দেখো, এই জায়গাটা আমরা জানি, এই জায়গাটা হচ্ছে খাটো করার জন্য যে জিন রয়েছে সেটা। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লম্বা করার যে জিনটা সেটাকে কাটবো। তাহলে মনে করো কোনো একটা জিনিস দিয়ে এটা কাটলাম, এই জায়গাটা কেটে দিলাম, তাহলে এটা আলাদা হয়ে গেল। ওকে, এইবার যে আলাদা হয়ে গেল লম্বার জিনটা, এই জিনটাকে নিয়ে এই অংশটা কেটে ফেলবো, এই অংশটা কেটে ফেলবো, দিয়ে এটা বাদ দিয়ে ওই জায়গাতে এইটা যদি লাগাই দিই, তাহলে দেখো উচ্চতার যে জায়গাতে জিন থাকা উচিত সেই জায়গাতেই রেখেছি। কিন্তু এখানে খাটোর কোডিংয়ের পরিবর্তে আমরা কোডিংটা বসাই দিছি কার, লম্বার। তাহলে এখন এইখানে চলে যাচ্ছে কি লম্বা। ঠিক আছে, এবার দেখো কোডিংয়ে বলা হয়েছে সে লম্বা হবে, তার মানে সে অবশ্যই লম্বা হবে, অর্থাৎ জীবটা এখন হবে কি লম্বা। এইটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো আমরা চেঞ্জ করে দিলাম জীবের বৈশিষ্ট্য, অর্থাৎ জীবের বৈশিষ্ট্য যে চেঞ্জ করা যায়, এই চেঞ্জটাই হচ্ছে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে এবার একটু স্ক্রিনে আসো। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথমে আমরা একটু সংজ্ঞা চলে যাই। দেখো, একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডকে পৃথক করে ভিন্ন একটা জীবে স্থানান্তর কৌশলই হচ্ছে জিন প্রকৌশল। আমরা কিন্তু একটু আগে এটা করে আসলাম, মানে দেখে আসলাম আর কি কেমনে করতে হয় বা কেমনে করা হয়।
আচ্ছা, তাহলে আরেকবার দেখো, একটি জীব থেকে এক নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডকে পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশলই হচ্ছে জিন প্রকৌশল। তবে আরেকভাবে এটা বলা যায় কি, যে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য নতুন কোনো একটা জীবের ডিএনএর পরিবর্তন ঘটানোই হচ্ছে জিন প্রকৌশল। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নে আসবে, কখনো আবার খ নাম্বার প্রশ্ন চলে আসে। তো যেটা আসবে সেরকমভাবে একটা অ্যান্সার দিবা। ক নাম্বারে আসলে এক লাইনে অ্যান্সার করে দিবা। আর যদি খ নাম্বারে আসে তাহলে চেষ্টা করবা আরও কিছু লাগানোর, যেমন এইখানে এই প্রযুক্তি ব্যবহার করে কাঙ্ক্ষিত অংশকে ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে, এই কথাটাও লাগাই দিবা। আচ্ছা, এখানে একটা কথা বলি, কিছু কিছু টিচার আছেন যারা হুবহু পছন্দ করেন, জীববিজ্ঞান হুবহু থাক, তো তারা এইরকম হবে কি ব্যাকটেরিয়া থেকে মানুষে, এবং আরেকটা দেখবে কি এমসিকিউ অপশন দেওয়া আছে মানুষ থেকে ব্যাকটেরিয়ায়। এই জিনিসটা একটু চেক করে রাখবা, এখানে বলা হয়েছে শুধুমাত্র ব্যাকটেরিয়া থেকে মানুষের দিকে যায়, কিন্তু মানুষ থেকে ব্যাকটেরিয়ার দিকে আসার কথা বলা নাই। আর উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে, সো উদ্ভিদ এবং প্রাণী যে কোনোটা কনভার্সন। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। যদি হুবহু চাই এরকম, তাহলে হুবহু দিতে হবে, এটা কোনো করার নাই। আচ্ছা, তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল, এর আরও দুটা নাম রয়েছে। এর নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলতে কেন বলা হচ্ছে আমি একটু বলি। প্রথমে আসি, রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কি বোঝায়। আচ্ছা, একটু খাতা কলমে দেখো, এইখানে এই যে ডিএনএটা, এই ডিএনএর জিনগুলো, অনেকগুলো জিন ছিল, আমরা আসলে একটা জিন দেখিয়েছি। তো এইখানে একটা কম্বিনেশন ছিল, জিনের একটা কম্বিনেশন ছিল, বিন্যাস ছিল, সাজানো ছিল আর কি। তো এখন আমরা করলাম কি, এখান থেকে খানিকটা জিন নিয়ে এসে এখানকার খানিকটা জিন বাদ দিয়ে ওই জায়গাতে রিপ্লেস করলাম। তাহলে তার কম্বিনেশনটাকে আমরা পুনরায় কম্বিনেশন করলাম, ঠিক আছে? তার মানে কি, রি মানে হচ্ছে পুনরায়, তাহলে আমরা করলাম কি, রিকম্বিনেশন করলাম। এখন রিকম্বিনেশনের পর যে ডিএনএটা হলো, মানে এই ডিএনএটাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আমার সাথে আরেকবার বুঝে নাও। দেখো, আমরা আগে কম্বিনেশনটা চেঞ্জ করে নতুন একটা কম্বিনেশন বানালাম, এই কম্বিনেশনটা হচ্ছে রিকম্বিনেশন বা রিকম্বিনেন্ট ডিএনএ। আর এই প্রযুক্তির, এটা কোন প্রযুক্তি? এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই এই প্রযুক্তিটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আর এটার নাম হচ্ছে জিন ক্লোনিং। আচ্ছা, আরেকবার স্ক্রিনে আসো। আচ্ছা, তো এই পদ্ধতিতে যখন কোনো জীব তৈরি হয়, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তখন আমরা তাকে বলি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আবার বলছি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিগত বছরে ক নাম্বার প্রশ্ন এটা কিন্তু এসেছে, সো এটা ভালো করে পড়বা, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর কোনো কোনো জীবকে বলা হয় ট্রান্সজেনিক। আচ্ছা, এটা বলতে কি বোঝায় আমরা এখন একটু শিখবো। আচ্ছা, তাহলে আমরা দুটো ওয়ার্ড শিখবো, একটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও, আর একটা হচ্ছে ট্রান্সজেনিক। আচ্ছা, ট্রান্সজেনিক থেকে আসি। ট্রান্স, দেখো এই কথাটা, ট্রান্স হচ্ছে ট্রান্সফার, ট্রান্সফার। আর জেনিক কথাটা আসছে জিন থেকে। তাহলে যে প্রক্রিয়ায় জিনকে ট্রান্সফার করা লাগে সেটাই হচ্ছে ট্রান্সজেনিক। কথাটা বুঝতে পেরেছো? যে প্রক্রিয়ায় জিনকে ট্রান্সফার করা লাগে সেটা হচ্ছে ট্রান্সজেনিক। আচ্ছা, একটু আগে আমরা যেটা দেখেছিলাম, একটু দেখো, একটু আগে আমরা দেখছিলাম কি, এখান থেকে একটা জিন কেটে নিয়েছিলাম যেটা উচ্চতার জন্য দায়ী ছিল, সেই জিনটাকে নিয়ে গিয়ে অন্য একটা ডিএনএতে সেই জিনটা বসানো হয়েছে। দেখো, একটা জিন অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। সো এই ধরনের ট্রান্সফারের মাধ্যমে যে জিনটা তৈরি হবে বা ডিএনএ কম্বিনেশনটা তৈরি হবে, এর এই যে জীবটা, মানে যে জীবে আমরা সেটা ট্রান্সফার করলাম, সেই জীবটা হবে ট্রান্সজেনিক। আমার কথাটা আবার ক্লিয়ার করি। দেখো, এই জীবের যে কোড ছিল, সেই কোডে ছিল খাটো, সেখান থেকে আমরা অন্য একটা জীব থেকে জিনকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এইখানে লাগিয়েছি লম্বা জিন দিয়ে, জীবটা হচ্ছে লম্বা। এবার এই যে জীবটা তৈরি হইলো, এই জীবটাকে বলবো আমরা ট্রান্সজেনিক। কথাই বোঝা গেছে? তাহলে কৃত্রিম ওয়েতে যখন একটা জিনকে কেটে, শুধু একটা না একাধিকও হতে পারে, এক বা একাধিক জিনকে কেটে অন্য একটা জীবের জিনে স্থাপন করা হয়, তখন যে জীবটা তৈরি হবে সেটা হচ্ছে ট্রান্সজেনিক। অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবটা, মানে এই জীবটা যেটা বসানো হলো, এটা হচ্ছে ট্রান্সজেনিক। ওকে, এখানে ট্রান্সফার জিন করা হয়েছে। আর এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, তার মানে কি, জেনেটিক্যালি জিনে কি হবে, মডিফাই করা হবে। তাহলে যদি জিনকে মডিফাই করে
মোট কথা হচ্ছে বাইরের কোনো জিন আসছে না কিন্তু এখানে, ঠিক আছে? ওই যে জিন ছিল সেই জিনই থাকবে, শুধুমাত্র মডিফাই, ওকে, মডিফাই করে যে অর্গানিজম তৈরি হবে সেটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে জীব প্রযুক্তি মেইনলি দুই ধরনের হচ্ছে, মানে দুই ধরনের কাজ করতেছে। একটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাই করছে, মানে জিনটাকে মডিফাই করে নতুন কিছু তৈরি করছে, নতুন বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে অন্য জীব থেকে জিনকে ট্রান্সফার করে নতুন জীব তৈরি করছে, সেটা হচ্ছে ট্রান্সজেনিক। ওকে, তাহলে জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম আর ট্রান্সজেনিক কি বোঝা গেছে? আরেকটা পার্থক্য বলি, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এইটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রাকৃতিক। এখানে কিন্তু জিন নিয়ে আসা, মানে কাটাকাটি হ্যান ত্যান এইসব কিছু নাই, এগুলো সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে মডিফাই করতে হয়। এই মডিফাই তুমি সাহায্য করতে পারো, যেমন আচ্ছা এগুলা পরে শিখবা অবশ্য, যখন আমরা 12 নম্বর চ্যাপ্টার পড়বো তখন বলবো। আচ্ছা এখন আর বললাম না। আচ্ছা তাহলে এটা শুধু মনে রাখবা কি যে এটা জেনেটিক্যালি মডিফাই করলে যে অর্গানিজম তৈরি হবে সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখানে নতুন কোনো জিন কিন্তু আনা নেওয়ার কোনো কাজ নাই। ট্রান্সফার জিন অর্থাৎ নতুন জিন অন্য একটা জীব থেকে নিয়ে এসে ট্রান্সফার করতে হবে এই জীবে। যখন ট্রান্সফার করবা দিয়ে যে জীবটা তৈরি হবে তার নাম হচ্ছে ট্রান্সজেনিক জীব। কথা বোঝা গেছে? আচ্ছা এইবার আবার স্ক্রিনে চলে আসি। দেখো জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক না, আমরা একটু আগে বুঝালাম জিএমও এবং ট্রান্সজেনিক জীবের মধ্যে পার্থক্য আসলে কি। তো এখান থেকে একটু কথা মনে রাখবা যে প্রথমেই যেটা আবিষ্কৃত হয়েছিল সেটা কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জেনেটিক্স মডিফাই করা। ওকে, একটু পরের পেজে চলে যাই। পরের পেজে প্রথমেই অর্থাৎ 308 নম্বর পেজে দেখো, এখানে বলা হয়েছে এখান থেকে দেখো ট্রান্সজেনিক জীব বলতে আমরা সেই সমস্ত জীবকে বোঝাই যাদের জিনোমে এক বা একাধিক জিনকে ঢুকায় দেওয়া হয়েছে। যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সে তো ট্রান্সজেনিক, ট্রান্সফার করা হয়েছে। আর যদি ঢুকিয়ে না দাও, ওই যে জিন ছিল সেটাই মডিফাই করছো, তাহলে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, আচ্ছা তো এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ, মানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো, সেই ইঞ্জিনিয়ারিং কেমনে করা যায় সেটা আমরা এখন শিখবো। প্রথমে আমরা জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ শেখার আগে একটা ক নম্বর প্রশ্ন শিখে নাও, সেটা হচ্ছে মানুষের অন্ত্রে, আচ্ছা অন্ত্র কি? অন্ত্র হচ্ছে পাকস্থলীর পর পরিপাকতন্ত্রের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অন্ত্র। আমি সহজ ভাষা বললে পেটে যে নাড়িভুঁড়ি থাকে সেটা হচ্ছে আসলে অন্ত্র। ওকে, তো অন্ত্র দুই ধরনের হয়, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। এগুলো আমরা 5 নম্বর অধ্যায়ে শিখবো, এখন আর শিখছি না। তো এখন দেখো মানুষের অন্ত্রে বসবাস করা এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ইচেরিচিয়া কোলাই বা সংক্ষেপে কোলাই, কোলাই। ওকে, তো এই ব্যাকটেরিয়াটা কিন্তু খুবই ভালো একটা ব্যাকটেরিয়া, আমাদের জন্য উপকারী। এটা ভিটামিন কে সংশ্লেষণে সাহায্য করে এবং অনেকগুলো আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে এটা ইচেরিচিয়া কোলাই। তো ইচেরিচিয়া কোলাইয়ের আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা বেশি করি কারণ এই ব্যাকটেরিয়াটা একটু বড় আকারের ব্যাকটেরিয়া এবং এটা ভালো কাজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তো প্রথমেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা মূল হাতিয়ার রয়েছে। এই হাতিয়ারটা হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়ার প্লাজমিড। আচ্ছা প্লাজমিড বলতে কি বোঝাই, চলো আমরা একটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি। দেখো চিন্তা করো এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইকোলাই ব্যাকটেরিয়ার এই হচ্ছে তার চারিদিকে প্লাজমা মেমব্রেন এবং কোষ সেল ওয়াল, যেটা কোষ প্রাচীর। ওকে, এইখানে তার জেনেটিক অংশটা রয়েছে আর এর নাম হচ্ছে নিউক্লয়েড। এটা যেহেতু আদিকোষী তাই একে নিউক্লিয়াস বলা হয় না, একে বলা হয় নিউক্লয়েড। ওকে, আচ্ছা এই হচ্ছে নিউক্লয়েড এবং এই নিউক্লয়েডের বাইরে এটা মেইনলি জেনেটিক এরিয়া হওয়া উচিত ছিল, কিন্তু এর বাইরেও একটা বৃত্তাকার বা গোলাকার ডিএনএ অংশ পাওয়া যায় যার নাম হচ্ছে প্লাজমিড। এইটা নর্মালি ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, অন্য কোনো জীবে পাওয়া যায় না। আর এটা ইকোলাইতে খুব বেশি ভালোভাবে পাওয়া যায় এবং সহজেই পাওয়া যায়, এই জন্য আমরা ইকোলাই ব্যাকটেরিয়াটা ব্যবহার করি। তাহলে আবার বলছি, দেখো এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া, চিন্তা করো। ওকে, এটা হচ্ছে তার নিউক্লয়েড, মানে নিউক্লিয়াসের পরিবর্তে যেটা আদিকোষে থাকে সেটা, আর এর বাইরে একটা বৃত্তাকার ডিএনএ থাকে যার নাম হচ্ছে প্লাজমিড। তো তাহলে আমরা প্রথম ধাপে যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সিলেক্ট করে রাখলাম যেটাতে আমরা কি করব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করব। তো এখন আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা জানো কি যে ডায়াবেটিস যে পেশেন্টগুলো রয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে ইনসুলিন দেওয়া হয়।
তো একটা সময় ছিল যখন ইনসুলিনটা সংগ্রহ করা হতো বিভিন্ন জীবজন্তু থেকে, কুকুর, ছাগল, ভেড়া, এই সমস্ত জীবজন্তুরকে মেরে তাদের রক্ত থেকে ইনসুলিন সংগ্রহ করে মানুষকে দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই রকম মানে যখন ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি হয়ে গেল পৃথিবীতে, তখন এত পরিমাণ যদি ইনসুলিন তাদেরকে মানে ভেড়া, ছাগল এগুলোকে মেরে তাদের রক্ত থেকে সংগ্রহ করা হয়, তাহলে দেখা গেল কি যে দেখা যাবে পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া এগুলো কিছুই থাকবে না, এইরকম একটা মানে অবস্থা তৈরি হচ্ছে। তখন তাদেরকে বাঁচানোর জন্য বিকল্প ওয়ে হিসাবে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে বেছে নেওয়া হয়। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এখানে দেখো আমরা একটা ব্যাকটেরিয়া নিয়েছি, এখন আমরা ইনসুলিন কীভাবে প্রস্তুত করা যায় সেই কাজটা শিখব। আচ্ছা, তো এখন ইনসুলিন প্রস্তুত করার জন্য আমাদের দরকার হচ্ছে ইনসুলিন প্রস্তুতকারী একটা জিন। এবং জানো, মানুষের ইনসুলিন তৈরি করতে গেলে মানুষের অগ্ন্যাশয়ে বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়, এবং সেই কোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের 11 নম্বর ক্রোমোজোমের ঠিক প্রান্তভাগে ইনসুলিন তৈরিকারী কোডগুলো থাকে। সো আমরা এখন করব কি, সেই মনে করো কি যে এইটা হচ্ছে সেই প্রাণী কোষ। ওকে, তো প্রাণী কোষের এই হচ্ছে প্রাণী কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, এটা সাইটোপ্লাজম এই হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, ক্রোমোজোম থাকে। এবং ক্রোমোজোমের মধ্যে আমরা আগেই জিনোম অ্যানালাইসিস করে লিখে রাখছি যে এই অংশটা হচ্ছে ইনসুলিন তৈরিকারী জিন। ঠিক আছে, তো প্রথমেই আমরা করব কি, এই কোষ মেমব্রেনটা ভেঙে এই ক্রোমোজোমটাকে বের করে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা ক্রোমোজোমটা বের করে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার ক্রোমোজোমটা বের হয়ে গেছে, এটা হচ্ছে ইনসুলিনের জিন। আর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাজমিডটাকে এখানে একটা ছিদ্র করব, এবং ছিদ্র দিয়ে এই প্লাজমিডটাকে টেনে বের করে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার প্লাজমিড রয়েছে এবং এইখানে আমার মানুষের জিন রয়েছে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিন, এই জিনটাই আমি আসলে চাই। ঠিক আছে, আচ্ছা, তো এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, যেটা আণুবীক্ষণিক কাঁচির মতো কাজ করে। এর কাজই হচ্ছে কেটে দেওয়া। ওকে, এবং এটা নির্ধারিত সিকোয়েন্সে কাটে, এটা তোমরা বড় হলে জানবা। তাহলে এখন আমরা করব কি, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করব। তাহলে এখানে একটা রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করব জিনের এই মাথায়, আবার জিনের অপর মাথায়, অর্থাৎ দুই প্রান্তে রেস্ট্রিকশন এনজাইম করবে কি, এই জিনটা সেপারেটলি আলাদা করে দিবে। ওকে, তাহলে দেখো জিন আলাদা হয়ে গেল। ওকে, বাকি অংশ আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের এই হচ্ছে কাঙ্ক্ষিত জিন। আচ্ছা, এবার ঠিক অনুরূপভাবে একই রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে আমাদের প্লাজমিডকেও কাটতে হবে। তো চিন্তা করো, আবার তাহলে আমি রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করলাম, এবং এই প্লাজমিডকে কেটে দিলাম। ওকে, তাহলে এই কাজটা করছে রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, এই রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা অণুর ভেতর, অর্থাৎ ডিএনএ অণুর ভেতর কাটাকাটির কাজ করে, কেঁচির মতো কাজ করে, এই জন্য একে বলা হয় আণুবীক্ষণিক কাঁচি। রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় কি, আণুবীক্ষণিক কাঁচি। আচ্ছা, তো এইবার যেটা হবে সেটা হচ্ছে এই জিনটাকে যে কোনোভাবে এইখানে লাগাতে হবে। আচ্ছা, এবার এটা কিভাবে লাগানো যায়, দেখো আমি যদি এভাবে মানে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে কিন্তু এইটা ছড়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাই লাগাতে হবে এখন শক্তভাবে। তো এই জন্য আরও একটা এনজাইম ব্যবহার করা হয়। তো এখন এটা যুক্ত করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে আবার বলছি, কাটার জন্য আমরা ব্যবহার করেছিলাম রেস্ট্রিকশন এনজাইম, যেটা কাঁচির মতো কেটে দিয়েছিল। এখান থেকে একটা মনে রাখবা, এখানে ক আছে, ক ফর কাটাকাটি, এর কাজই হচ্ছে কাটবে। ঠিক আছে, ওকে, কাটাকাটি। আর আমরা লাগানোর জন্য কি ইউজ করব, লাইগেজ এনজাইম। সো লাগানোর জন্য যে এনজাইমটা ব্যবহার করব তার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। অনেক সময় একে ডিএনএ লাইগেজ এনজাইমও বলা হয়। আচ্ছা, এখানে মনে রাখবা, প্রথমে আছে লাইগেজ, দিয়ে মনে রাখবা এটা হচ্ছে এর কাজ লাগালাগি, এই লাগাই দিবে। ঠিক আছে, তাহলে দেখো রেস্ট্রিকশন এনজাইম করবে কি, কাটবে, আর লাইগেজ এনজাইম লাগাবে। আচ্ছা, তো এবার তাহলে আমরা জোর লাগাই দিই। তো এর উপর আমরা লাইগেজ এনজাইম লাগালাম, তাহলে এই লেগে গেল, এবং অপর দিকটাও লাগাতে হবে, তাহলে ওই দিকেও লাইগেজ এনজাইম দেওয়া লাগবে। এই
এই দিকেও আমি লাইগেজ এনজাইম লাগাই দিলাম, তাহলে লেগে গেল। ওকে, এখন দেখো সুন্দরভাবে জোড়া লেগে গেছে। আচ্ছা, তাহলে এইবার দেখো আমরা এইখানে যে ডিএনএটা ছিল সেই ডিএনএটার কিছুটা অংশের কোডটাকে চেঞ্জ করে ফেলেছি। সো আগে যে কম্বিনেশনটা ছিল সেই কম্বিনেশনটাকে আমরা নতুনভাবে কম্বিনেশন করেছি। তাহলে এই ডিএনএটা এখন নাম কি হবে? দেখো, মানে পুনরায় কম্বিনেশন করা ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ। বোঝা গেছে? তাহলে এই ডিএনএটার নাম হচ্ছে এখন কি? রিকম্বিনেন্ট ডিএনএ। যেখানে দেখো আগে ব্যাকটেরিয়ার প্লাজমিড আর ইনসুলিন তৈরিকারী জিন আমি ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এই ডিএনএটা তখনই কাজ করবে যখন সে ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থান করবে। তাই আমরা আবার সেই ব্যাকটেরিয়াটা নিলাম যেখান থেকে বের করে নিয়েছিলাম, এবং সেখানে আরও বেশ কিছু ফুটো করলাম, যে ফুটো দিয়ে আমাদের ঢুকাতে সুবিধা হবে সেই ছিদ্র আমরা ব্যবহার করব। ওকে, তো এরপর যেটা করবা সেটা হচ্ছে একটা ইনজেকশানে নিয়ে কোনো একটা ফুটো দিয়ে এবং ঢুকাই দিবা। আচ্ছা, তো তাহলে একটা ছিদ্রপথে আমরা ইনসুলিন তৈরিকারী যে রিকম্বিনেন্ট ডিএনএটা সেটা আমরা মানে প্লাজমিড এবং ইনসুলিন তৈরিকারী জিন সহকারে ডিএনএটাকে ঢুকাই দিলাম। আচ্ছা, এইবার এই যখন ব্যাকটেরিয়ার মধ্যে এখন দেখো তার কোডে কিন্তু ইনসুলিন তৈরিকারী জিন রয়েছে, আর যেহেতু ইনসুলিন তৈরিকারী জিন রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, তাই এখন এই ব্যাকটেরিয়াটা ইনসুলিন তৈরি করা শুরু করবে। ওকে, তাহলে এই দেখো আমার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা কমপ্লিট, এবং সেটাকে আমি এখন করলাম কি, বাইরে থেকে ভেতরে, ব্যাকটেরিয়ার ভেতরে ট্রান্সফার করলাম। ঠিক আছে, যেহেতু এই প্রক্রিয়াতে মানে এই অবস্থায় করলাম কি, ভেতরে ট্রান্সফার করলাম। সো এই ট্রান্সফার করার প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। যখন আমি ডিএনএটা মানে এই প্লাজমিড সহ জিনটাকে বাইরে থেকে ভেতরে ঢুকালাম, এই ঢুকানোর প্রক্রিয়াটা হচ্ছে কি ট্রান্সফরমেশন, যেহেতু আমি ট্রান্সফার করছি এক জায়গা থেকে আরেক জায়গায়। আচ্ছা, তাহলে এইবার দেখো, এবার কাঙ্ক্ষিত জিন সহকারে আমার ইকোলাই ব্যাকটেরিয়া কমপ্লিট। মোটামুটিভাবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানেই শেষ হয়, কিন্তু এখন চিন্তা করো একটা মাত্র ইকোলাই ব্যাকটেরিয়া থেকে কত পরিমাণে ইনসুলিন তৈরি হবে। তাই এইটা একটা থেকে হাজার হাজার তৈরি করা প্রয়োজন পড়ে। তো চিন্তা করো, একটা ব্যাকটেরিয়া ছিল, এখান থেকে অনেকগুলো অনুরূপ ব্যাকটেরিয়া তৈরি করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে জিন ক্লোনিং। ওকে, তাহলে আমাদের শেষ ধাপ হচ্ছে কি জেনেটিক ক্লোনিং। আর ক্লোন করলে অনেকগুলো তুমি ব্যাকটেরিয়া পাবা, এবং সবাই এই ইনসুলিন জিন থাকার কারণে তারা করবে কি, ইনসুলিন তৈরি করবে। ওকে, এই ছিল আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার চলো বইয়ে দেখা যাক। আমরা করেছিলাম কি, কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএকে পৃথক করে নিয়েছিলাম এবং সেটা কোষ থেকে বের করে নিয়েছিলাম। ওকে, এই বের করার জন্য একটা বাহক বা ক্যারিয়ার প্রয়োজন পড়ে। এটা একটু মনে রাখবা, ক্যারিয়ার দিয়ে আসলে এটা বের করতে হয়। এটা তাহলে ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএটাকে ক্যারিয়ার দিয়ে পৃথক করে নিলাম। আচ্ছা, পৃথক করার পর আমাদের পরের কাজ কি ছিল মনে আছে? আমরা খণ্ড করে নিয়েছিলাম কি দিয়ে? রেজিস্ট্রেশন এনজাইম দিয়ে। তাহলে পরের কাজ হচ্ছে ডিএনএকে খণ্ডিত করা। ওকে, এইবার যেটা হবে সেটা হচ্ছে দাতা যে জিনটা অর্থাৎ আমরা যে জিনটা প্রাণীকোষ থেকে নিয়েছিলাম, অর্থাৎ ইনসুলিন তৈরিকারী যে জিনটা, সেই জিনটাকে কিন্তু দুদিক থেকে কাটতে হবে। বাকি দিকটা রাখা যাবে না, শুধুমাত্র ওই জিনটা নিয়ে আসবো, অর্থাৎ কাঙ্ক্ষিত জিনটা নিয়ে আসবো। কিন্তু প্লাজমিডের ক্ষেত্রে অতটুকু জায়গা কাটবো, দিয়ে ওটা বাদ দিয়ে দেবো, মানে ওই জায়গাতে বসানোর জন্য রেখে দেবো। ওকে, আচ্ছা, এই কথা না বুঝলে আমরা পরে চলে যাচ্ছি, এটা আসলে বোঝার মতো কিছুই না, সহজ একটা জিনিস। দেখো, দাতার ডিএনএর এইসব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিন থাকে। আসলে এই কথাটা আমাদের কোনো দরকার নাই, আমি যেভাবে বুঝিয়েছিলাম ঠিক ওরকমভাবে একটু পরীক্ষা হলে লিখে দিবা, কাজ হয়ে যাবে। এর পরের ধাপ দেখো, কাটা যখন হয়ে গেছে তখন আমরা করেছিলাম কি, লাইগেজ এনজাইম দিয়ে সেটাকে যুক্ত করেছিলাম। এই যে কাটা প্রান্তে দুটো মাঝখানে স্থাপন করা হয়েছে, এবং লাইগেজ আঠার মতো কাজ করে, এই কথাটা একটু মনে রাখতে হবে। লাইগেজ আঠার মতো কাজ করে, এবং আঠার মতো কাজ করে দুই প্রান্তকে জোড়া লাগিয়ে দেয়। ওকে, যখন জোড়া লাগাই দিল তখন আমরা করব কি, এই রিকম্বিনেন্ট যে প্লাজমিডটা তৈরি হইলো সেই রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাবো। ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করানোর প্রক্রিয়ার নাম হচ্ছে কি ট্রান্সফরমেশন, কারণ কি বাইরে থেকে ভেতরে ট্রান্সফার করছি। আচ্ছা, এরপর যে ট্রান্সফরমেশনের মাধ্যমে যে ব্যাকটেরিয়া তৈরি হলো সেটার ক্লোনিং করতে হবে।
তো ক্লোনিং করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব ব্যাকটেরিয়া কিন্তু এই মানে রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে গ্রহণ করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া করে, কিছু কিছু করে না। তো অনেকগুলো ব্যাকটেরিয়াতে এই কাজ করতে হবে। এরপর ডিটেক্ট করতে হবে, শনাক্ত করতে হবে, দিয়ে আলাদা করে নিতে হবে যে কোন কোন ব্যাকটেরিয়া এটাকে ধারণ করেছে বা ওই কাঙ্ক্ষিত জিনটা সহকারে এখনও বেঁচে আছে। তো যারা বেঁচে থাকবে পাওয়া যাবে, তাদেরকে আলাদা একটা মিডিয়ামে নিয়ে প্রচুর পরিমাণে বৃদ্ধি অর্থাৎ কোষ বিভাজনের ব্যবস্থা করে দিতে হবে। ওকে, যখন তুমি ব্যবস্থা করে দিবা, তারা অনেক পরিমাণে বৃদ্ধি হবে, তারা ব্যাপক বংশবৃদ্ধি ঘটাবে, এবং এই পদ্ধতির নাম হচ্ছে জিন ক্লোনিং। এই পদ্ধতির নাম কি? জিন ক্লোনিং। এরপর তুমি যদি চাও কি যে এইখানে থেকে যাক, যেমন আমি চেয়েছিলাম কি যে ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি হোক, তাই আমি এখানে রেখে দিয়েছিলাম। যদি তুমি চাও কি যে আমি ব্যাকটেরিয়ার মধ্যে রাখবো না, এটাকে আবার মানুষে নিয়ে যাবো বা অন্য কোনো জীবে নিয়ে যাব, তাহলে জিনকে ওখান থেকে বের করে, অর্থাৎ আবার ব্যাকটেরিয়া থেকে বের করে করবা কি মানুষের কোষে বা যে কোষে তুমি ঢুকাতে চাও সেই কোষে ঢুকাই দিতে হবে। ওকে, এইটাই হচ্ছে পরের কাজ। এবং আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ডিএনএ প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এইগুলি হচ্ছে ধাপ। এবং সর্বশেষে আরও একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন যে বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হলো সেটার টক্সিসিটি বা বিষাক্ততা পরীক্ষা করতে হয়, যেটা টিস্যু কালচারে কখনো করা প্রয়োজন পড়েনি। চলো এবার আমরা যেটা করব, আমরা এখন একটা ভিডিও দেখি পুরোটা ক্লিয়ার হওয়ার জন্য। DNA molecule is a complex structure with histone proteins. The enzyme protease breaks up histone proteins into amino acids, thus separating them from the double-stranded DNA. The location of the gene on DNA that enables insulin production is determined. This area should be cut and separated from the DNA. One of the restriction enzymes unwinds the double-stranded DNA. The other one cuts out the gene that encodes for the production of insulin from DNA in a way to produce sticky ends. This piece is attached to the previously cut bacterium plasmid by an enzyme with the help of DNA ligase, and thus recombinant plasmid is produced. This recombinant plasmid that now carries the insulin is then transferred to Escherichia coli bacterium. The bacterium multiplies by binary fission repeatedly. All of the bacteria produced carry the gene that is responsible for the production of insulin. The recombinant plasmid, which has the gene that enables the production of insulin in the bacterium, is isolated and transferred to the cells in human pancreas, which cannot fulfill their duty of producing insulin. After this procedure, the cells with transferred genes start producing insulin again. Hence, diabetes patients are treated. আচ্ছা, তো এইবার আমরা চলে আসছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার থেকে প্রথমে যে কথাটা মনে রাখবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীব প্রযুক্তির সর্বাধুনিক টেকনোলজি। ওকে, এটা একটু মনে রাখবে যে সর্বাধুনিক প্রযুক্তি কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন শস্য উন্নয়নের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এবং এটা নর্মালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারটা আসে ঘ নাম্বার প্রশ্নে, তাই এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো প্রথমে চলে আসি শস্য ক্ষেত্রে। তো শস্য ক্ষেত্রে সবসময় মনে রাখবা একটা নাম, সেটা হচ্ছে বিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এবং এইটা ক নাম্বার প্রশ্নে আসে। সো তোমাকে এই পূর্ণরূপটা শিখে রাখতে হবে। ওকে, বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো এই যে বিটি মানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটার কিছু জিন বিভিন্ন উদ্ভিদের জাতে প্রবেশ করানো হয়েছে, ফলে তারা দুইটা গোত্রের যত কীটপতঙ্গ আছে তাদের দ্বারা কোনো আক্রান্ত হয় না। একটা হচ্ছে লেপিডোপ্টেরা এবং অপরটা হচ্ছে কলিওপ্টেরা। এই দুই বর্গের যত কীটপতঙ্গ তারা আর এদেরকে আক্রমণ করতে পারে না। ওকে, তো এই শস্যগুলো কীভাবে মনে রাখবা? মনে রাখবা এদের নামের প্রথমে অবশ্যই বিটি আছে। দেখো, বিটি কর্ন, বিটি কটন, তারপর বিটি ভুট্টা, বিটি ধান। মোট কথা নামের সামনে যদি বিটি থাকে তাহলে বুঝবা এটা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস দিয়ে জেনেটিক মডিফাই করা। আর এরা কোন কোন বর্গের কীটপতঙ্গ তারা আক্রান্ত হয় না? একটা হচ্ছে লেপিডোপ্টেরা আর আরেকটা হচ্ছে কলিওপ্টেরা। এরপর দেখো, এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধী কিছু জাত উদ্ভাবন করা হয়েছে। তাহলে ভাইরাস প্রতিরোধী জাতগুলো একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে দেখো, ভাইরাল কোড প্রোটিন জিন ইনস্টল করা হয়েছে কোথায়? টমেটো মোজাইক ভাইরাস।
এবং টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, আর টিওএমভি মানে টমেটো মোজাইক ভাইরাস। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে দেখো টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস বা টিএনজিএমভি। তো এখানে আরেকটা লাস্ট আছে, সেটা হচ্ছে রিং স্পট ভাইরাস প্রতিরোধ সক্ষম পেঁপের জাত উদ্ভাবন করা হয়েছে। এই এতটুকু একটু মনে রাখতে হবে, বাকিটা আমি বুঝাই দিচ্ছি। দেখো খুব সহজে মনে রাখা যায়। দেখো ভাইরাস প্রতিরোধী জাত সবার ক্ষেত্রে দেখো এখানে একটা কথা আছে মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস। এবং সবগুলো মোজাইক ভাইরাসের প্রথমটা হচ্ছে টি, যেমন টমেটো, টোবাকো মোট কথা টি দিয়ে যে মোজাইক ভাইরাসগুলো রয়েছে সেইগুলোই হচ্ছে ভাইরাস প্রতিরোধী, মানে সেই সমস্ত ভাইরাস প্রতিরোধী জিনগুলো আসলে স্থাপন করা হয়েছে। এরপর দেখো রিং স্পট ভাইরাস। তো আমি এখানে বলতাম কি যে এটা দেখো PRSV, পি ফর পাপিয়া রিং স্পট ভাইরাস, আসলে পাপিয়া বলতে পেঁপে, রিং স্পট ভাইরাস মানে পেঁপের রিং স্পট ভাইরাসের জন্য একটা জাত উদ্ভাবন করা হয়েছে। আর এখানে একটা কথা মনে রাখবা, আলুর ক্ষেত্রে একটা রোগ হয় ছত্রাকের আক্রমণে, এই দেখো লেড ব্লাইন্ড ছত্রাক প্রতিরোধী জিন। আসলে এটা মনে রাখবা কি যে আলুর লেড ব্লাইন্ড রোগটা করে ছত্রাক, এটা একটা কথা মনে রাখতে হবে, কারণ এটা বিগত বছরের এমসিকিউতে এসেছে যে আলুর লেড ব্লাইন্ড রোগটা কে করে, রোগটা করে কে, ছত্রাক। ওকে, আচ্ছা। তো তারপরে পেজ 311 নম্বর পেজে দেখো এখানে আরও কিছু কথা আছে, যেমন জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক রাসায়নিক বিরুদ্ধে সহনশীলতা তৈরি করা হয়েছে দুইটা জীবের, একটা হচ্ছে ভুট্টা আর একটা তুলা। এটা কীরকম তৈরি করছে, আগাছানাশক। কিছু কিছু রাসায়নিক বা কেমিক্যাল রয়েছে যেগুলো তুমি যদি ভুঁয়ে ছিটায় দাও তাহলে দেখবা যত আগাছার গাছ রয়েছে সব কিছু মারা যায়, কারণ তাদের জেনেটিক ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু তুলা এবং ভুট্টাকে আগাছানাশক তৈরি করা হয়েছে, মানে আগাছা নাশক দিলেও এদের কিছু হবে না, বাদ বাকি সব মারা যাবে। ওকে, তো আগাছানাশকের কথা একটু যখন আসলে একটু বলে রাখি। মনে করো এটা হচ্ছে একটা জমি, এখানে অনেক ধরনের আগাছা আছে, এটা মনে করো আগাছা, এবং এগুলো হচ্ছে তার কাঙ্ক্ষিত উদ্ভিদ। এবার সে যখন আগাছানাশক দেয় তখন কাঙ্ক্ষিত উদ্ভিদ এবং আগাছা দুটোই কিন্তু মারা যায়, কারণ দুজনেরই জেনেটিক ডিস্ট্রয় করে ফেলে, জেনেটিক যে ইগুলো রয়েছে সেগুলো হার্বিসাইড সবগুলোই মেরে ফেলে। কিন্তু আমরা চাই কি যে আমাদের কাঙ্ক্ষিত যে উদ্ভিদটা সেটা বেঁচে থাকবে, কিন্তু আগাছা মারা যাবে। তাহলে কি করা যায়? সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কাঙ্ক্ষিত উদ্ভিদ যেমন তুলা এবং ভুট্টাতে তাদের জেনেটিক চেঞ্জ করলাম এমনভাবে যাতে আগাছানাশক এদের কোনো ক্ষতি করতে না পারে। তাহলে এবার দেখো তুমি আগাছানাশক যদি স্প্রে করো তাহলে দেখো এদের যেহেতু সহনশীলতা রয়েছে তাই এরা কোনো কিছু হবে না, কিন্তু আগাছার তো কোনো সহনশীলতা নাই, তাই আগাছা নষ্ট হয়ে যাবে। ওকে, তার আগাছানাশক কী? আগাছানাশক সহিষ্ণু হচ্ছে ভুট্টা, তুলা এবং আরও এক ধরনের আছে, আরও কিছু আছে। দেখো এখানে বলা হয়েছে টমেটো আছে, সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যানোলা, এরা হচ্ছে আগাছা সহিষ্ণু জাত।